ইরানের 90% বেজ যেগুলো ড্যামেজ হয়েছিল তার 90% বেজ এখন অ্যাক্টিভ আছে। শুধুমাত্র হরমুজের আশেপাশেই ইরানের 32টা বেজ এখন অ্যাক্টিভ আছে। হ্যাঁ, তো নতুন করে আবার যেটা খবর আসছে যে এই যুদ্ধটা যদি আবার চলমান থাকে, আমরা দেখতে পাবো যে ট্রাম্পের ব্যক্তিগত বিভিন্ন অ্যাসেটে ইরান হামলা করছে। হ্যাঁ, এবং ইউএইর উপরে সব থেকে বড় আঘাতটা আসবে, ইউএইর উপরে সব থেকে বড় আঘাতটা আসবে। এবং আমরা যেমন দেখতে পেরেছিলাম যে এই ইরান যুদ্ধ যখন শুরু হলো 28 ফেব্রুয়ারি আমেরিকা ইসরায়েলের আটাকের পরপরই আমরা দেখলাম যে ইরান রিটালিয়েশন হিসেবে একযোগে মিডল ইস্টের সকল ইউএস বেস গুলাতে ইরান আক্রমণ করলো, ইসরায়েল অ্যাটাক করলো। এই যুদ্ধটা যদি আবার নতুন করে শুরু হয় তাহলে দেখা যাবে যে আপনার ইরান একযোগে সবার আগে আরব আমিরাতে হামলা করবে, তার মিসাইল অ্যাটাক করবে, ড্রোন অ্যাটাক করবে। এটা আমরা দেখতে পাবো। এটা দ্বিতীয় হলো যে আমেরিকার কিংবা ট্রাম্পের এই মুহূর্তে কিন্তু কোনো অপশন নাই। নভেম্বর ইলেকশন ইজ নকিং, এবং ফরিদ পাঠান ভাই আরো বলতে পারবেন যে তেলের দাম এবং জীবনযাত্রার মান কত কঠিন হয়ে গেছে এখন আমেরিকায়। তো হ্যাঁ, এবং একই সাথে আরেকটা খবরও কিন্তু এসেছে যে ছিল এই যুদ্ধে ইরানের মাটিতে যতগুলো আনএক্সপ্লোডেড মিসাইল ছিল, ইরান কিন্তু সবগুলোরই রিভার্স ইঞ্জিনিয়ারিং করেছে। এবং তার মানে ওনার আটকে যাচ্ছে কোনো কারণে। বলেন যে F-35 এর এয়ারক্রাফটের বিষয়ে, এই বিষয়টা আমি কিন্তু ওয়েস্টার্ন মিডিয়াতে পেয়েছি যে আমেরিকান এয়ারফোর্স এবং নেভি এখন আর আগের মতো নাই, তারা ভয়ে আছে, তারা ইরানে আসতে ভয় পাচ্ছে। যদিও আমরা দেখতে পাচ্ছি যে এই মিডল ইস্টে এখন অনেক সৈন্য সমাবেশ এবং তার নেভি এবং এয়ারফোর্সের সমাবেশ করেছে, বাট তারা কিন্তু ভয় পাচ্ছে, ইরানকে ভয় পাচ্ছে। এবং আমরা জানি যে গতকালকে এটা হয়েছে যে ইরান তার যে ডলফিন সাবমেরিন বলে, মানে আমার এই পার্সিয়ান গালফ যেটা হরমুজ প্রণালী এবং এই সাগর, পার্সিয়ান গালফের ডেপথ অনেক কম, এখানে বড় সাবমেরিন, এটা সাবমেরিন যুদ্ধের উপযোগী না, ওই পরিমাণ ডেপথ নাই। ইভেন আপনারা যদি ইন্টারনেটেও সার্চ দেন দেখবেন পার্সিয়ান গালফের এখানে অন্য কালার দেখায়, এখানে ডেপথ খুব কম। তো এই পার্সিয়ান গালফে যুদ্ধ করার জন্যই ইরান প্রচুর আধুনিক ছোট ছোট সাবমেরিন বানিয়েছে, এটাকে ওরা ডলফিন সাবমেরিন বলে। তো এই প্রচুর সাবমেরিন ইরান এই পার্সিয়ান গালফে নতুন করে ডিপ্লয় করেছে এই আমেরিকা এবং ইসরায়েলের এই যুদ্ধগুলো ফেস করার জন্য। তো এ কারণেই আমি আসলে এই যুদ্ধটা যে এই মুহূর্তে শেষ হবে, কোন দিকে যাবে, আমি নিজেও আমার কোনো আনসার নাই। এটাতে আনসার নাই কেন, আমি একটু আগে যে কথাগুলো বললাম ওই কথাগুলো যদি আবার একটু রিপিট করি, কারণ আমি আবারও একটু রিপিট করতে চাই, কারণ এই কোশ্চেন গুলোর তো আনসার নাই। কারণ যেটা বললাম আমি যে এটার তো ইয়েস নো দিয়ে আনসার দিতে হয়, মাঝামাঝি কোনো আনসার নাই যে ইরানের নিউক্লিয়ার থাকবে কি থাকবে না, মাঝামাঝি কিছু হয় না। স্যাংশন তুলে আমেরিকা ইরানের উপরে স্যাংশন তুলে নিতে হবে, স্যাংশন তুলে নিবে কি নিবে না, মিডিল ইস্ট গুলাতে আমেরিকার বেস থাকবে কি থাকবে না, এটার তো মাঝামাঝি কিছু হয় না। হরমুজটা কি ইরানের কাছে থাকবে নাকি থাকবে না, এটার মাঝামাঝি কিছু হয় না। ওই প্রক্সি যুদ্ধ যেগুলো হামাস, হিজবুল্লাহ কিংবা ইসরায়েল লেবাননে পুরোপুরি সিজফায়ার করবে কি করবে না, তো এটারও মাঝামাঝি কিছু হয় না। এবং সেইখানে এই ট্রাস্টের অভাব, এই বিষয়টা তো আছেই। তো এ কারণেই এই যুদ্ধটা কোন জায়গায় যাচ্ছে এই আনসারটা এখনো আমাদের জানা নাই। তবে আমার মন যেটা বলছে যে এই মুহূর্তে সবগুলো কার্ডই যেহেতু চায়নার হাতে, এবং চায়নাও চায়না ওই পর্যন্ত যুদ্ধ চায় যে পর্যন্ত যুদ্ধ গেলে তার একটা বড় এফেক্ট চায়নার উপরে যাতে না আসে, ওই পর্যন্ত চায়না যুদ্ধটা চায়। কারণ ইরান যুদ্ধটা যদি সেকেন্ড ফেজে যায়, সেকেন্ড ফেজে গেলে দেখবেন আপনি অনেকগুলো নতুন প্লেয়ার যোগ হয়ে গেছে, যেটা আমি আমার বক্তব্যের প্রথম অংশে বলেছিলাম যে গতকালকে ইউকে এবং ফ্রান্সের তাদের আপনার এই যে নেভাল ক্যারিয়ার রওনা দিয়েছে এই দিকে, এবং এই দুটাই পারমাণবিক শক্তি সম্পন্ন আর কি, ফ্রান্সের এবং ইউকের, এবং শোনা যাচ্ছে জার্মানিও যোগ দিবে তার সাথে। এর সঙ্গে আরব আমিরাত, কাতার এবং কুয়েত, তারা তো আবার আমেরিকার সাথে যোগ দিয়েছেই। তো এই একই সাথে
রাশিয়াও বলেছে তারা ইরানের হয়ে যুদ্ধ করবে, ইরানের সাথে আসবে, পিছনে চায়না আসবে, এবং ধারণা করা হচ্ছে, এবং এটা খুব শক্তভাবে ধারণা করা হচ্ছে যে সেকেন্ড ফেজে আমেরিকা এবং ইসরায়েলের সাথে যদি অন্যরা যুদ্ধে যোগ দেয় এবং সেকেন্ড ফেজটা যদি শুরু হয়, তাহলে ইরানের সাথে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর ভলেন্টিয়ার যোদ্ধারা যে যোগ দিবে। হ্যাঁ, প্রচুর ভলেন্টিয়ার যোদ্ধারা, চেচেন আর্মি থেকে শুরু করে আমরা দেখতে পাবো যে প্রচুর ভলেন্টিয়াররা ইরানের সাথে যোগ দিয়েছে, এবং সঙ্গে রাশিয়া চায়না তো আছেই। তার মানে এই যুদ্ধটা আরো বড় আকারে ছড়িয়ে পড়বে। তো এ কারণেই আমার ধারণা যে অনেক পশ্চিমা পণ্ডিতরা বলছেন যে ট্রাম্প এটা চায় না, ট্রাম্প এটা চায় না, এবং ট্রাম্প যে কোনো মূল্যে এই যুদ্ধটা শেষ করতে চায়। এ কারণেই আমি আমার ওই আগের কথা বলছি, এই কারণেই সে তাইওয়ানের বিনিময়ে ইরানকে নিয়ে বাণিজ্য করতে চাচ্ছে ট্রাম্প চায়নার সাথে, ইউক্রেনের বিনিময়ে ইরানকে নিয়ে সে ট্রাম্প বাণিজ্য করতে চাচ্ছে রাশিয়ার কাছে। কারণ বিষয়গুলো কিন্তু অনেক বড়, বিষয়গুলো অনেক বড়, এবং বাট ট্রাম্প এটা চাচ্ছে, কারণ সে এই যুদ্ধটা থামাতে চাচ্ছে, এই যুদ্ধটা সে থামাতে চাচ্ছে। কারণ আমেরিকার সাম্রাজ্য যদি টাইটানিক হয়, টাইটানিক অলরেডি আইসবার্গে আঘাত করেছে। তো এই অলরেডি আঘাত করেছে, এখন শুধু মানে ডুবতে কত সময় নেবে, এই জন্যই ট্রাম্পের এই ডেসপারেট চেষ্টা, এই জন্যই ট্রাম্পের এই যে ডেসপারেট চেষ্টা। এবং আমার ধারণা এই অফারটা দেওয়া হয়েছে যে শুধুমাত্র ইরান তার নিউক্লিয়ার ইস্যুটা থেকে একেবারে সরে যাক, এবং ইরানের বাকি সব দাবি দেওয়া আমেরিকা মেনে নিবে, ইসরায়েলের নিষেধাজ্ঞা, ইসরায়েলের বাধা সত্ত্বেও। আমার ধারণা এটা দেওয়া হয়েছে, এবং এবং এইটা ইরান অথরিটি এবং চায়না অথরিটি কিভাবে কি হ্যান্ডেল করবে, এইটা একটু দেখার বিষয়। আর যেটা বলে আমি শেষ করব যে মুস্তফা খমেনি তো চাচ্ছেন, মুস্তফা খমেনি চাচ্ছেন, এবং ইরান রেডি আছে, ইরান প্রস্তুত আছে যে এই যুদ্ধটা যদি আবার শুরু হয় অথবা একটু প্রলং হয়, তবে আমেরিকা অবশ্যই তার গ্রাউন্ড ফোর্স পাঠাবে, এবং ইরান চাচ্ছে আমেরিকা গ্রাউন্ড ফোর্স পাঠাক। মুস্তফা খমেনি চাচ্ছে ইরান আমেরিকার জন্য গ্রাউন্ড ফোর্স পাঠায় এবং এই যুদ্ধটা যেন প্রলং হয়। এবং সেটা হলে আমেরিকার পরাজয়টা যুদ্ধের ময়দানে পার্মানেন্ট হবে। তো আমার ধারণা আমেরিকা ওই পথে যাবে না, আমার ধারণা ওই পথে যাবে না। আমেরিকা তার মোটামুটি এখনো তার একটু সময় আছে, যে যতটুক সম্মান আছে সেটা নিয়ে এই যুদ্ধ এখানে বন্ধ করে চলে যাওয়ার এখনো একটু সম্ভাবনা আছে, এবং আমার ধারণা আমেরিকা সেটা করবে এবং ওই অফারটা ইরানকে দিবে। এখন দেখার বিষয় ইরান এবং চায়না মিলে বিষয়টাকে কিভাবে হ্যান্ডেল করে। ধন্যবাদ।